হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা হয়তো এই চ্যানেলে আমার ভয়েস শুনে অবাক হয়ে গিয়েছো। অ্যাকচুয়ালি অনলি জাপানিজ চ্যানেলটা একেবারে ফেলে দেওয়ার চেয়ে বা বিক্রি করে দেওয়ার চেয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে জাপানিজ যে নতুন নতুন সিনেমা আসবে বা জাপানিজ যে লাইভ অ্যাকশন সিনেমা রয়েছে মানগা বা অ্যানিমেশনের, সেই সিনেমাগুলো এখানে আমরা এক্সপ্লেন করব। এবং আজকে আমরা একটা খুবই স্পেশাল একটা লাইভ অ্যাকশন সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যেটার নাম হচ্ছে রুরোনি কেনশিন। এবং এটা জাপানের অন্যতম একটা ক্লাসিক মানগা ছিল আর কি। এবং সবচেয়ে মজার ব্যাপারটা আমি তোমাকে বলি, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জনপ্রিয় কোনো জাপানিজ এনিমি। এবং যে সময় এটা বাংলাদেশে মানুষ দেখতো, ওই সময় কেউ জানতো না যে এটাকে এনিমি বলে। আমরা কার্টুন হিসেবে এটা দেখতাম ভাই, সিরিয়াসলি। 1999 সালে এবং 2000 সালে সম্ভবত মঙ্গলবার ইটিভিতে এই রুরোনি কেনশিন অ্যানিমেটেড সিরিজটি রেগুলারলি বিকেল 4টায় প্রচারিত হতো। এবং আমরা তখন প্রাইমারি স্কুলে পড়তাম, এসেই মনে করে যে আমরা দেখবো হচ্ছে এই সিরিজটি। তবে বাংলাদেশে আমরা এই সিরিজটাকে চিনতাম হচ্ছে সামুরাই এক্স নামে। তো আমি যখন এই সিনেমাটা এক্সপ্লেন করার জন্য এটার একটা হিন্দি এক্সপ্লেন দেখছিলাম ট্রান্সলেশন করার জন্য, তখন আমি দেখলাম নায়কের গালে এক্স। আর তখন আমি অবাক হয়ে গেলাম, কিরে নায়কের গালে এক্স কিসের জন্য? তার মানে কি এইটাই সেই সামুরাই এক্স? তো আমি এরপর সার্চ দিয়ে এবং দেখি, আরে ভাই সত্যি তো, এটার জাপানিজ নাম হচ্ছে রুরোনি কেনশিন আর এটার ওয়ার্ল্ড ওয়াইড নাম ছিল হচ্ছে সামুরাই এক্স। তো বুঝতেই পারছো বাংলাদেশে এনিমের যাত্রা সেই 1998-99 শুরু হয়েছে। বাংলাদেশের সব পোলাবানি দেখেছে, বাট তারা জানতো না এটাকে এনিমে বলে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা এই লাইভ অ্যাকশন সিনেমাটির প্রথম পর্বটি, মানে এটার বেশ কয়েকটা পর্ব এসেছে, প্রথম পর্বটি খুবই সংক্ষেপে এক্সপ্লেন করব। এবং এখানে আমি তোমাকে একটা কথা বলি, এই সিনেমার প্রথমেই অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয়েছে, যার জন্য জগা খিচুড়ি লাগতে পারে তোমার, মানে ক্যারেক্টারগুলোকে চেনা কষ্ট হতে পারে। তারপর সবার চেহারা তো একই রকম, একটু চেনা কষ্ট হতে পারে। তবে তুমি যদি ধৈর্য ধরে একটু ওয়েট করো, তাহলেই দেখবে ক্যারেক্টার যখন কমে আসবে তখন এই সিনেমাটার আসল মজাটা তুমি পাবে। আর এছাড়া ওই সিনেমাটি এক্সপ্লেন করার জন্য এর আগে আমি স্ক্রিপ্ট করেছিলাম, কিন্তু এই জগা খিচুড়ি বা আমি ভালো মতো বুঝি নাই বলে আমি এটা এক্সপ্লেন করিনি। কিন্তু আজকে আমি ভালো মতো বুঝতে পারলাম, আর অবশ্যই ক্রেডিটটা যাচ্ছে হচ্ছে ফাদের কাছে এত সুন্দর একটা স্ক্রিপ্ট করে দেওয়ার জন্য। তো চলো আমরা কাহিনী শুরু করি। তো এই রুরোনি কেনশিন সিনেমা যখন শুরু হয়, তখন আমাদের একজন ন্যারেটর মানে ব্যাকগ্রাউন্ড থেকে বলে, আজকে আমি তোমাদেরকে একটা কাহিনী বলবো। আর এই কাহিনীটা হচ্ছে প্রায় 140 বছর আগের একটা কাহিনী। আর ওই সময় একটা সামুরাই অ্যাসাসিন ছিল, মানে হত্যাকারী বলতে পারো, টাকা দিলে হত্যা করবে এরকম একটা কিছু। আর তার নাম ছিল হচ্ছে বাদুশাই। এবং সে রাজার কথাতে কিউটোর একটা লড়াইতে ভাড়াটে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করে। আর এই লড়াইয়ের ময়দানে তার শক্তি আর ঠান্ডা মস্তিষ্কের কারণে সে একের পর এক মনে করো সবাইকে মারতে থাকে এবং মানুষজন বা বিপরীত পক্ষের সৈন্যরা তাকে ভয় পেতে শুরু করে। আর এরপর আমাদের আরেকটা ভয়ঙ্কর লড়াইয়ের কথা বলা হয়, যে লড়াইটার নাম ছিল হচ্ছে বসিনের লড়াই। তো ওই লড়াইটা হয়েছিল হচ্ছে কিউটোর একটা পাহাড়ে, এবং এই লড়াইতে অনেক মানুষ মারা যায়। আর এই লড়াইতে আমরা দেখতে পাই একজন অসাধারণ তরলবাজ তার সুন্দর তরলবাজের মাধ্যমে দুশমনদের সাথে লড়াই করছিল এবং ওদেরকে হারাচ্ছিল। আর এরপর যখন তার চেহারা দেখানো হয়, আমরা দেখতে পাই এইটাই সেই বাদুশাই, মানে যার গালে আর কি ওই যে তোমার এক্স চিহ্ন টাকা। এবং এবারও রাজার পক্ষে ভাড়াটের সৈন্য হিসেবে সে যুদ্ধ করছিল। তো যাই হোক, বাদুশাইয়ের জন্য এই যুদ্ধটা জিতে যায়। তো যুদ্ধে জয়ী হওয়ার কারণে ওরা সেলিব্রেট করছিল। বাট তখনই শত্রুদের মধ্য থেকে বিপক্ষ দলের যে সেনাপতি টাইপের একটা কেউ ছিল, যার নাম হচ্ছে কেন, সেই লোকটা আসে বাদুশাইয়ের সামনে এবং কেন বাদুশাইকে ধমক দিয়ে এবং অভিশাপ দিয়ে চলে যায়, মানে থ্রেট দিয়ে চলে যায়। আবার এদিকে বাদুশাইও এই লড়াই আর হত্যার মাঝে অনেক বেশি বিরক্ত হয়ে উঠেছিল, মানে এত মানুষ মারা, এত রক্ত তার আর ভালো লাগছিল না। তো এই কারণে সে লাস্টে করে কি, ওই তরলটি মাটিতে গেথে এই হত্যাকারী বা ভাড়াটের সৈন্যর জীবনটা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। তবে সেই তরল দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ খুন করেছে। তো এরপর বাদুশাই যখন সেখান থেকে চলে আসে, আমরা দেখতে পাই শত্রুদের লাশের মধ্যে পড়ে থেকে একজন জীবিত হয়ে ওঠে, বা মনে করে আহত হয়েছিল, ও উঠে এবং ও উঠেই করে কি বাদুশাইয়ের তরলের কাছে যায়। এবং বাদুশাইয়ের তরলটাও যখন নিজের হাতে নেয়, তখনই অলৌকিকভাবে বাদুশাইয়ের যে শক্তিটা, অসম্ভব শক্তিটা ওর ভেতরে চলে আসে, কিংবা আরো বেশি শক্তি চলে আসে। আর তারপর ওই লোকটা করে কি, তার নিজের নাম পরিবর্তন করে বাদুশাই নাম দিয়ে দেয়, মানে আজকে থেকে ওই বাদুশাই। তো এর 10 বছর পরের কাহিনী আমাদের দেখানো হয়, যেটাকে হেজি যুগ বলে আর কি। মানে মাত্র পিস্তল টিস্তল আবিষ্কার হচ্ছিল, তরল থেকে পিস্তলে শিফট হচ্ছিল মানুষ। আর এই যুগে আমাদের কেন্দ্রীয় নামের একটা লোককে দেখানো হয়। আর এই কেন্দ্রীয় লোকটা ছিল হচ্ছে একটা মাফিয়া, আফিমের ব্যবসা করতো। আর কেন্দ্রীয় সাথে দেখা করার জন্য কিছুজন মানুষ আসে। আর এই মানুষগুলো কেন্দ্রীয় আফিমের যে ব্যবসা, মানে ও যেভাবে ড্রাগস বানায় সেই পদ্ধতিটা জানতো। কিন্তু কেন্দ্রীয় চাইতো যে এত মানুষ যেন আফিম বানানোর পদ্ধতি না জানতে পারে, শুধুমাত্র একজন মানুষ জানবে। তো এই কারণে সে করে কি, তার যে ওয়ার্কার ছিল তার মধ্যে সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র মেগুমি নামের একটা মেয়েকে বাঁচিয়ে রাখে। মানে ব্যাপারটা সহজ ভাষায় কি বলবো, মনে করে একটা ড্রাগ তৈরি করেছে, ওটার ফর্মুলা খালি একজনই জানবে। আবার এই দিকে দেখা যায় পুলিশের কিছু লোকজন বাদুশাইয়ের হাতে যেসব মানুষ মারা গিয়েছে বা হত্যা করেছে বাদুশাই, সে ব্যাপারে ইনভেস্টিগেট করতে আসে। আর এখানে একটা বিষয় উল্লেখ, আমরা তো জানি যে এটা হচ্ছে নকল বাদুশাই, আসল বাদুশাই তো মনে করো অনেক আগে রিটায়ার করেছে, 10 বছর আগে। আবার এখানে যে পুলিশ অফিসার ছিল, সেও আবার আগে থেকেই জানতো যে বাদুশাই এখন মানুষজনদেরকে হত্যা করছে, এটা আসল বাদুশাই নয়, এটা নকল বাদুশাই। আর এই দিকে আমরা দেখি মেগুমে এখন ওই মাফিয়া কেন্দ্রীয় সাথে রয়েছে, কিন্তু এরপরেও সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে। কিন্তু এরপর কেন্দ্রীয় যখন এই কথাটা জানতে পারে, সে করে কি, ওই নকল বাদুশাইকে ভাড়া করে এবং ওই মেয়েটার পিছনে লাগিয়ে দেয়। তো নকল বাদুশাই করে কি, পুলিশ স্টেশনে যায় এবং সেখানকার সকল পুলিশ স্টাফদেরকে মেরে ফেলে। এবং এইখানে আমরা দেখতে পাই ওর কাছে
একটা ব্যতিক্রম পার চলে এসেছে, যেটা আসল বাদশাহের কাছেও ছিল না। সেটা হচ্ছে ও মানুষকে সম্মোহিত করতে পারে, খুব সহজেই ধরাশায়ী করতে পারে চোখ দিয়ে। তো এরপর বাদশাহী করে কি সকল পুলিশদেরকে মেরে মেগুমেকে খুঁজতে থাকে, বাট কোথাও মেগুমেকে খুঁজে পায় না। এবং এরপরও পুলিশ স্টেশনের বাইরে যায় আর তখন করু নামের একটা মেয়েকে দেখতে পায় এবং ওই করু মেয়েটাকে আটকায়। আর এখানে লক্ষ্য করু বাদশাহীকে দেখেই চিনে ফেলে, কারণ করুর বাবার একটা ডোজো ছিল। ডোজো মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে মার্শাল আর্ট শেখানো হয় বা জুডোর প্র্যাকটিস করানো হয় বা সামুরাই তৈরি করা হয়। আর করুর বাবার যেহেতু ডোজো ছিল, তো এই লোকটাই নকল বাদশাহীটাও সেখান থেকেই মূলত ট্রেনিং নিয়েছিল। আর করুর বাবা একটা স্পেশাল টেকনিক ইউজ করতো, তো সেই টেকনিকেই বাদশাহী ইউজ করতো। আর এই কারণে যেটা হয়েছে, সবাই মনে করতো যে এই বাদশাহী করুর বাবার কাছ থেকে ট্রেনিং নিয়ে এই শক্তিকে খারাপ ভাবে ইউজ করছে, মানুষের জীবন নিচ্ছে। আর এর জন্য ওর বাবার পুরো নাম খারাপ হয়ে গিয়েছিল শহরে। আর এই কারণে পুরো শহরে মানুষ খেপে করুর বাবার ডোজোতে হামলা করে এবং তার বাবাকে মেরেও ফেলে দিয়েছে। তো এই জন্য আমাদের করু ওই নকল বাদশাহীকে আটকাতে যায় এবং তার সাথে লড়াই শুরু করে। কিন্তু কাহিনী হচ্ছে এই নকল বাদশাহী অনেক বেশি শক্তিশালী ছিল, যে কারণে করু তার সাথে পেরে উঠতে পারছিল না। তাছাড়া ওর হাতে হচ্ছে কাঠের তরোয়াল। তো এরপর বাদশাহী যখন ওকে মারতেই যাবে, তখনই একটা ছেলে আসে আর ওকে বাঁচে। আর তার নাম হচ্ছে কেনসিন, মানে বুঝতেই পারছো আমাদের রৌনিনী কেনসিন। আমার উচ্চারণ ভুল হতে পারে, এর জন্য আমি দুঃখিত। ওর নামে আর কি এই সিনেমাটা, আমাদের নায়ক সে। তো যাই হোক, তখনই বাদশাহী করে কি কেনসিনের উপর সেই ব্যতিক্রম শক্তিটা প্রয়োগ করে, মানে যে শক্তি দিয়েও যে কাউকে সম্মোহিত করতে পারে। বাট এই শক্তিটা কেনসিনের উপর কাজ করে না, কারণ আমি না বললাম কিন্তু ওই নকল বাদশাহী বুঝে যায় যে এই কেনসিনটা কে, মানে ওর গোপন তথ্য বা ওর পরিচয় জেনে যায়। আর ওই সময় সেখানে অনেকগুলো পুলিশের লোকজন চলে আসে, আর এই কারণে বাদশাহীকে সেখান থেকে পালাতে হয়। আর এরপর কুরু কারিকে কেনসিনকে ওর ডোজোতে নিয়ে আসে এবং কুরু ওই বাদশাহীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ ওর জন্য তোর বাবা মারা গিয়েছে। এবং কেনসিনকে বলে হেল্প করতে, যে প্লিজ তুমি আমাকে হেল্প করবে। বাট কেনসিন তখন বলে, দেখো ওই বাদশাহী আমার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। আর এই কথা বলেই কেনসিন সেখান থেকে চলে যেতে থাকে। বাট ওই সময় ওদের ডোজোতে বেশ কিছু সন্ত্রাসী এসে আক্রমণ করে, মানে ওদের ডোজোকে দখল করবে। মানে বুঝতেই পারছো এই ফ্যামিলির কোনো ছেলে নাই, বাবা নাই, তো ধ্বংস করবে এবং ভাঙচুর শুরু করে। আর তখন কুরু ওদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এটাতে ব্যর্থ হয়। আর ঠিক ওই সময় বাইরে থেকে এক ধরনের আওয়াজ আসতে শুরু করে, আর এই আওয়াজটা ছিল হচ্ছে রৌনিনী কেনসিনের আওয়াজ। এবং কেনসিন কুরুকে বাঁচাতে চলে এসেছে। তো এরপর কেনসিন নিজের তরল দিয়ে সকল শত্রুদেরকে মিনিটের মধ্যে হারিয়ে দেয়। তবে কেনসিন এখানে কারো জীবন নেয় না, মানে সবাইকে জাস্ট আহত করে। এবং জলদি এখানে পুলিশ পৌঁছে যায় এবং পুলিশরা করে ওই গুন্ডাদেরকে তো ধরেই, এছাড়াও কেনসিনকেও পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর এরপরে যখন কেনসিন জেল খেলায় বসেছিল, তখন ওর কাছে একটা পুলিশ অফিসার আসে। আর এইটাই সেই পুলিশ অফিসার যে কিন্তু জানতো যে বর্তমানে যে বাদশাহী রয়েছে মানুষদেরকে হত্যা করছে, সেটা নকল বাদশাহী। আর এর সাথে সে আমাদের এই কেনসিনকে দেখে চিনতেও পারে এইটাই হচ্ছে আসল বাদশাহী। চিন্তা করো। আর ওই সময় জেলখানে আরো একটা লোক ছিল যার নাম হচ্ছে সাগারা, এবং সে পুলিশ আর কেনসিনের মধ্যে সকল কথাবার্তা শুনে ফেলে। আর এরপর পুলিশটা করে কি কেনসিনকে জেলখানা থেকে বের করে একটা রাজনীতিবিদের কাছে নিয়ে যায় এবং ওই রাজনীতিবিদ কেনসিনকে আবার একটা ভয়ঙ্কর অস্ত্র হওয়ার জন্য বলে, কিন্তু কেনসিন এটাতে না করে দেয়। বাট তখন পুলিশটা রেগে যায় এবং একটা তরল বের করে এবং কেনসিনকে লড়াই করতে বলে তার সাথে। আর এরপরই পুলিশ আর কেনসিনের লড়াই হয়ে যায়। ভারী বৃষ্টির মধ্যে তারা দুজনে লড়াই করতে থাকে, কিন্তু কেনসিন পুলিশের উপর কোনো অ্যাটাক করে না। আর আমরা তো জানি কেনসিন নিজের উপর কসম খেয়েছিল যে সে কখনোই আর মানুষ মারবে না। তো এইটা জানার পরে, বোঝার পরে পুলিশও করে কি কেনসিনের সাথে লড়াই করে না এবং কেনসিনকে সেখান থেকে যেতে দেয়। মানে পুলিশ অফিসারটা অত খারাপও নয়। আর পরে আমরা দেখি কেনসিন বাইরে এলে ওর জন্য কুরু অপেক্ষা করছে। আর কেনসিন যেহেতু একটা ট্রাভেলার ছিল, মানে ওর কোনো বাড়ি ঘর ছিল না, তো এই কারণে ওর থাকার মতো কোনো জায়গা ছিল না বা ঘর বাড়ি কিছুই ছিল না। তো এই জন্য কুরু ওকে নিজের কাছে থাকতে বলে এবং কুরু করে কি কেনসিনকে সাথে করে ডোজোতে চলে আসে। আর ডোজোতে যাওয়ার পরে দেখা যায় যে মেগুমিও ওই কেনজিও নামের মাফিয়ার হাত থেকে বাঁচতে এই ডোজোর ভেতরে আশ্রয় নিয়েছে, কারণ মেগুমির কাছেও থাকার আর কোনো জায়গা ছিল না। তো এই জন্য ডোজোতে থাকা শুরু করেছে। আর এরপর দেখা যায় কুরু কেনসিন এবং মেগুমিকে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়। আর ওইখানে মাফিয়া কেনজিও চলে আসে। আর কেনজিও আগে থেকেই তো কেনসিনের শক্তির ব্যাপারে জানতো, তো এই কারণে সে এখানে মেগুমিকে তো কোনো অ্যাটাক করে না, উল্টো কেনসিনের কাছে গিয়ে তার বডিগার্ড হওয়ার জন্য বলে এবং অনেক টাকার প্রস্তাব দেয়। আর ঠিক ওই সময় ওই যে জেলে একটা অপরাধী ছিল সাগারা নামের, ও চলে আসে এখানে কেনসিওর কাছে এবং ওই মাফিয়া কেনসিকে বলে যে তোমার বডিগার্ড তো আমি হতে পারি, আমাকে নাও। আর তুমি যদি আমার শক্তি পরীক্ষা করতে চাও আমি দেখাচ্ছি, আমি এখনই কেনসিনের সাথে লড়াই করে দেখাবো ওর চেয়ে আমি বেশি শক্তিশালী। আর এর সাথে সাগার আরেকটা বড় তথ্য ফাঁস করে সবার সামনে, সেটা হচ্ছে যে এই কেনসিন আর কেউ নয়, সেই হচ্ছে আসল বাদশাহী। এবং 10 বছর আগে বাদশাহী কাউকে না মারার জন্য কসম খেয়েছিল। আর এই কারণেই সে এখন মার্কেটে নিয়ে, আর তার নাম নিয়ে নকল বাদশাহী মার্কেটে অকাম কোকাম করে বেড়াচ্ছে। তো যাই হোক, এরপর তো বা সাগারা লড়াই করতে চায় ক্যানসিনের সাথে, বাট ক্যানসিন ডাইরেক্ট মানা করে দেয় আমি লড়াই করবো না। বাট সাগারা ওই বিষয়টা বুঝতে পারে, মানে সাগারার ভেতরেও ক্যানসিনের ব্যাপারে অনেক রেসপেক্ট ছিল যে অনেক বড় একটা যোদ্ধা, সে যুদ্ধ বলেছে লড়াই করবে না, কসম কেটেছে তার সাথে আমি লড়াই করবো না। আর তারপর আমাদের অনেক বছর আগের কাহিনী দেখানো হয় যে সময় কেনসিন মানুষ মারতো। তো ওই সময় আমরা দেখতে পাই কেনসিন একটা লড়াইয়ে 4 জন সামুরাইকে নগদ মেরে ফেলেছে। আর এরপরে যখন ওই লাশগুলো দেখতে গিয়েছিল তখনও দেখতে পাই যে ওই 4 জন লোকের যে পরিবার ছিল, বউ বাচ্চারা ছিল, তারা এসে কান্নাকাটি করছে, চিক্রি বাড়ছে। আর এইটা দেখার পর রিয়েলাইজ হয় যে ও নিজের উদ্দেশ্যের জন্য একটা জীবন নিয়েছে, একটা জীবন নেওয়া মানে পুরো একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, কত মানুষের কষ্ট দেওয়া। তো এই সব জিনিসই মূলত ওকে অনুশোচনায় ভুগিয়েছে এবং আস্তে আস্তে এরপরেও ওই হত্যাকারীর লাইফ ছেড়ে দিয়েছে। আর এরপর কাহিনী পরিবর্তন হয়ে আবার বর্তমানে আসে। আর কিছুদিন পরে আমরা
দেখতে পাই কেন্দ্রীয় গ্যাং থেকে একজন মাস্ক পরে থাকা মানুষ এসেছে মেগুমির সাথে দেখা করতে। আর সে এসে মেগুমিকে কোন একটা কিছু বলে চলে যায়। কি বলে সম্ভবত কথাটা ছিল এরকম যে তোরা সবাই মরবি। আর তখনই এরপর মেগুমি দেখতে পায় যে ওই ডোজের একজন বাচ্চা বেহুশ হয়ে গিয়েছে। তো এটা দেখার পর সন্দেহ হয়। আর তারপরও করে কি ওখানে যে পানি পান করার জায়গা কুয়ো সেখানে যায় এবং কিছু পানি পান করে। আর তখনই বুঝতে পারে যে ওই মাফিয়া কেন্দ্রীয় তার লোক পাঠিয়ে এখানকার যে কুয়ো এখানে কিছু মিশিয়ে গিয়েছে। আর তারপর সকল মানুষদেরকে বলতে থাকে যে পানিতে একটা কিছু মেশানো হয়েছে, ডক্টরকে ডাকা হয় এবং কিছুক্ষণ করে সবাই ঠিক হয়। আর এরপর আমরা দেখতে পাই মেগুমি আর কেনসিন নদীর কিনারে বসে রয়েছে। আর তখন মেগুমি কেনসিনকে ওর নিজের কাহিনী বলতে থাকে যে কিভাবে যুদ্ধের পরে মেগুমি ওর পুরো পরিবারকে হারিয়েছে। আর এখানে আমরা জানতে পারি মেগুমির পরিবার একজন ডক্টরের পরিবার ছিল যারা যুদ্ধের সময় লড়াইতে মারা গিয়েছে। আর তারপরে ওই মাফিয়া কেন্দ্রীয় জোর করেই মেগুমিকে তার কাছে আটকে রাখে এবং তাকে দিয়ে আফিম বানাতো, মানে জোরপূর্বক তাকে দিয়ে খারাপ কাজ করানো হতো। আর এর কিছুদিন পরে আমাদের দেখানো হয় কুরু হঠাৎ করে মেগুমির কাছ থেকে একটা চিঠি পায়, মানে মেগুমি বাড়িতে একটা চিঠি রেখে চলে গিয়েছে। তো ওই চিঠিতে মেগুমি লিখেছে আমি মাফিয়া কেন্দ্রকে মারতে যাচ্ছি। তো এই কথা জানার পরে কেনসিনও করে কি মেগুমিকে বাঁচানোর জন্য কেন্দ্রের কাছে যায়, মানে যেতে থাকে আর কি। আবার কেনসিন যখন একা যেতে লাগে, আমাদের নায়ক যখন একা যেতে লাগে, তখন ওকে বস মানা সেই সাগারা ও করে কি ওর সাথে চলে আসে। কিন্তু এই দিকে দেখা যায় মেগুমি অলরেডি মাফিয়া কেন্দ্রের কাছে পৌঁছে গিয়েছে। তো মাফিয়া কেন্দ্র তখন মনে হয় যে মেগুমি হয়তো ওর কাছে ফিরে এসেছে আবার কাজ করার জন্য। বাট মেগুমির উদ্দেশ্য ছিল তো অন্যরকম, ও তো মারতে এসেছে এখানে। এবং এরপর সুযোগ বুঝে মেগুমি করে কি কেন্দ্রের গলার মধ্যে ছুরিটা চেপে ধরে এবং কেন্দ্র তো চিৎকার চেঁচামেচি করতে থাকে। বাট ওই সময় মাস্ক পরা লোকটি আসে এবং সেকেন্ডের মধ্যে মেগুমিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং ওই মাফিয়া কেন্দ্রকে বাঁচিয়ে ফেলে। আর অন্যদিকে আমাদের নায়ক সাহেব রৌনিনী কেনসিন এবং সাগারা দুজনেই আসে মেগুমিকে বাঁচানোর জন্য। এবং এখানে ওই মাফিয়া কেন্দ্রের কিন্তু অনেক মানুষ ছিল এবং ওরা করে কি কেনসিন এবং সাগারের উপর আক্রমণ করে। বাট ওরা দুজন তাদের তরলবাজির মাধ্যমে সকলকে হারিয়ে দেয়, কিন্তু কারোই জীবন নাইনি। আর এরপর ওদের সবাইকে হারিয়ে দিয়ে ওরা ভেতরে প্রবেশ করলে সেখানে আরেকজন লোক আসে। আর এইটাও কেন্দ্রের মনে করো যে একটা অনেক নাম করা বডিগার্ড। তো ওকে দেখে সাগারা তখন আমাদের রৌনিনী কেনসিনকে বলে তুমি সামনের দিকে এগোও, আমি এর সাথে ফাইট করছি। তো যেই কথা সেই কাজ। কেনসিন যখন সামনের দিকে এগোয় তখন সেই মাস্ক পরা লোকটিকে সে দেখতে পায়। আর এরপর যখন এই মাস্ক পরা লোকটির চেহারা রিভিল হয়, এখানে দেখা যায় এইটা হচ্ছে সেই কেন যে 10 বছর আগে কেনজিনকে হুমকি দিয়েছিল যে একদিন না একদিন তোর উপর আমি শোধ নেব। তো এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং কেনসিন যেহেতু একটা কসম কেটেছিল যে আমি মারতে পারবো না কাউকে, এই জন্য কেনসিনের লড়াই করতে প্রথমে একটু সমস্যা হয়, কারণ তুমি যখন কাউকে মারতে যাবে এত হিসাব করে তো মারতে পারবে না লড়াই করার সময়। তবে তারপরেও কেনসিন ওকে হারিয়ে দেয়, কিন্তু ওই লোকটাকে মারে না, জাস্ট একটা পেটের মধ্যে একটা আঘাত করে এবং সেখানে ফেলে রেখে চলে যায়। তবে ওই আঘাতটা এত বেশি গাঢ় ছিল যে ওই কেন নামের সেই লোকটি ওখান থেকে আর ওঠার ক্ষমতায় রাখে না। তো যাই হোক এরপর কেনসিন সামনের দিকে এগোতে থাকে। আর তারপর দেখা যায় সাগারাও যার সাথে লড়াই করছিল ওর সাথেও জিতে গিয়েছে। তো সাগারা ওখান থেকে ফাইট জিতে এসে কেনসিনের সাথে একত্রিত হয় এবং ওরা দুজনে মিলে কেন্দ্রের কাছে যায়। কিন্তু কেন্দ্রের কাছে গিয়ে দেখতে পায় কেন্দ্র বিশাল একটা মেশিন গান তৈরি করে ফেলেছে এবং সেটার মধ্যে বুলেট ভরে ওদেরকে এলো পাথরে গুলি করতে থাকে। আর ঠিক ওই সময় এখানে পুলিশ চলে আসে। আর এটা সেই পুলিশ যে পুলিশটি সবসময় কেনসিনকে সাহায্য করতে চাইতো। তো এরপর কেনসিন আর সাগারা ওই কেন্দ্রের নজর সরিয়ে রাখার ওই সুযোগে পুলিশ করে কি ওকে আটক করে ফেলে। আর তারপর কেনসিন ওপরের দিকে যায় মেগুমির কাছে। আর মেগুমির কাছে গিয়ে জানতে পারে যে মেগুমি নয়, উল্টো ওইদিকে কুরুর জীবন ঝুঁকিতে রয়েছে, কারণ কুরুকে অ্যাটাক করতে যাচ্ছে বাদুশাই, নকল বাদুশাই। তো কেনসিন আর সময় নষ্ট না করে রওনা হয় কুরুকে বাঁচানোর জন্য এবং ওখানে গিয়ে দেখতে পায় পুরো ডোজো ধ্বংস করে দিয়েছে নকল বাদুশাই এবং বর্তমানে কুরুকে মারছে। বাট তখনই রৌনিনী কেনসিন করে কি কুরুকে বাঁচানোর জন্য লড়াই শুরু করে এবং কেনসিন ওর তরল বের করে তার সাথে লড়াই করে এবং অনেকক্ষণ ওদের লড়াই চলে। আর এখানে আবারও সেই সমস্যাটা আমাদের নায়ক কেনসিন ফেস করে, সেটা হচ্ছে সে যদি বলেছে কাউকে হত্যা করতে পারবে না, তো এই জন্য ওই ফাইটিং এ তার সমস্যা হচ্ছিল। আর এই কারণে বাদুশাই প্রিভিলেজ বা সুবিধা পাচ্ছিল। আর এরপরে ওই নকল বাদুশাই করে কি তার অপশক্তি কাজে লাগিয়ে কুরুকে মারার চেষ্টা করে। তো কুরু বা নায়িকার কাছে আর মাত্র 2 মিনিট সময় রয়েছে বেঁচে থাকার জন্য। তো এই সময় কেনসিনকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কারণ ওই নকল বাদুশাইকে যদি না মারা যায় তাহলে কুরুর উপর যে জাদুটা করেছে ওটা বেরোবে না, কুরু মারা পড়বে। তো এই জন্য এখন কি করতে হবে, কেনসিনকে তার কৌশল উঠিয়ে নিতে হবে, মানে মানুষ মারে ফেলবো, বাদুশাইকে মেরে ফেলবো। নায়িকাকে বাঁচানোর জন্য এখন ভিলেনকে মারতেই হবে। তো ওদের যখন লড়াই চলতে থাকে একটা পর্যায়ে আমাদের নায়ক তো ওই ভিলেনকে হারিয়ে দেয় এবং তারপর যখন ওকে মারতেই যাবে তখনই কুরু জোরে জোরে চিৎকার শুরু করে এবং বলে প্লিজ কেনসিন থামো, ওকে মেরো না। এবং কেনসিন থেমে যায়। বাট এই লড়াইয়ে বাদশাহ যখন হেরে যায় ওকে তো কেনসিন জীবন ভিক্ষা দিয়েছে বা কুরু জীবন ভিক্ষা দিয়েছে, কিন্তু ওই ভিলেন তার অ্যাটিটিউডের সাথে মরবে। সে বলে লড়াই এখনো শেষ হয়নি, আর এই কথা বলে নিজের তরাল বের করে নিজের পেটে ঢুকিয়ে দেয় করে, মানে ও কারো দয়ে বাঁচতে চায় না, তাও আবার কেনসিনের দয়, শত্রুর দয়া। আর এইদিকে আমরা দেখতে পাই মাফিয়া কেন্দ্রিউ এবং ওর লোকদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। আর তারপরের সিনে আমরা দেখতে পাই কুরু ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে সে নিজের ডোজের মধ্যে কেনসিনকে খুঁজতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই কেনসিন ওর সামনে চলে আসে, আর তার হাতের মধ্যে ছিল এক থালা সবজি। অ্যাকচুয়ালি কেনসিন সবজি বাজারে গিয়েছিল আজকে সবার জন্য বাজার করতে। তো কুরু কেনসিনকে দেখে খুশি হয় এবং নিজের বাসায় ওকে স্বাগতম জানায় সারা জীবন থাকার জন্য। মানে বুঝতেই পারছো ভাইয়া, এটা পিয়ার কা মামলা। তো এই কথা শুনে রৌনিনী কেনসিনও খুশি হয়ে যায়। আর
এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এই কার্টুন বা এনিমিটা যখন আমরা দেখতাম তখন আমার বয়স ছিল 8 থেকে 9 বছর এরকম, বা 10 বছর এরকম হবে আর কি। তো পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। সাদা কালো টিভিতে আমরা এই এনিমি দেখতাম, তখন কালার টিভি ছিল না এইদিকে আমাদের এখানে 1999 সালে, এবং তখন আমরা দেখতাম হচ্ছে ব্যাটারিতে, বিদ্যুৎ ছিল না। তোমরা নতুন পোলাপান কল্পনা করতে পারবে না যে গত 30 বছরে কতখানি চেঞ্জ এসেছে। আমরা 90 দশকের পোলাপান পৃথিবীর সবচেয়ে বড় চেঞ্জটা দেখেছি। ওই সময় মোবাইল থাকতো পুরো গ্রামে, একটা আইএসডি মোবাইল থাকতো, একটা কল আসলে লোক পাঠিয়ে দিত যে আপনার কল এসেছে, অমুক জায়গা থেকে কল করেছেন। আমরা তারপর সেখানে যেতাম, তারপর ওইখানে কল দিতাম, ওই পাশ থেকে আবার ডাকতো যে আপনি আসেন, তারপর কথা হতো। ওই সময় চিঠিও চলতো, সাদা কালো টিভি ছিল, কারেন্ট ছিল না, এদিকে ব্যাটারি দিয়ে টিভি দেখা হতো, ব্যাটারির চার্জ ফুরে যেত। ভিসিআর যদি একবারে আনা হতো, মনে করো পুরা গ্রামের মানুষ একসাথে ভিসিআর দেখতো, পুরা গ্রামের মানুষ একসাথে শুক্রবার শনিবার টিভি দেখতে বসতো, আলিফ লাইলা দেখতে বসতো। ভাই 90 দশকের আমরা মনে করো যে সব ধরনের মজাটা পেয়েছিলাম, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার জন্ম আরো 30 বছর পরে হলে ভালো হতো। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবার কেমন লেগেছে এই সিনেমাটি কমেন্ট অবশ্যই জানাবে। আর তোমরা যদি চাও এটার বাকি যে 2টা আরো পার্ট রয়েছে, আমি দেখছি আর এটার কত পার্ট রয়েছে, একটু আমাকে টাইম দাও। এটার মনে হয় আর একটা সিনেমা আছে আর কি। তো যাই হোক, আমরা এখন যে সিনেমাটা দেখলাম, এই সিনেমা নির্মাণ করা হয়েছিল 2012 সালে। তৈরি করতে খরচ হয়েছিল 100 কোটি টাকা এই সিনেমা তৈরি করতে, এবং এই সিনেমাটা বক্স অফিসে আয় করেছিল ওই সময় 400 কোটি টাকা। তো বুঝতেই পারছো জাপানের সিনেমা ইন্ডাস্ট্রিজের বাজারও কিন্তু অনেক বড়, এনিমির মতোই। ইভেন আরেকটা বিষয় শুনে তুমি অবাক হবে, ইন্ডিয়ান পুরো সিনেমা ইন্ডাস্ট্রিজের, মানে যত ধরনের সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি হয়, হিন্দি, তেলুগু, তারপর তোমার তামিল, বাংলা, সব মিলিয়ে ওদের মার্কেট ভ্যালু হচ্ছে 5.2 বিলিয়ন, বা ধরো 5.5 বিলিয়ন। বাট জাপানিজ যে এনিমির মার্কেট ভ্যালু ভাই 12.72 বিলিয়ন, এবং 2025-এ 14 বিলিয়ন হতে চলেছে। চিন্তা করো, ফুল ইন্ডিয়ার যে এন্টারটেইন মার্কেট, তার চেয়ে জাপানিজ এই কার্টুন যাকে আমরা বলি, মানে অনেকে কার্টুন বলে বা কার্টুন মনে করে, আমিও মনে করতাম, এই এনিমির মার্কেট কত বড়, ডাবলেরও বেশি, প্রায় 3 গুণ। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমরা যদি চাও জাপানিজ যে এই ধরনের লাইভ অ্যাকশন সিনেমাগুলো রয়েছে যেগুলো এনিমি থেকে তৈরি হয়, কিংবা জাপানিজ নতুন নতুন অনেক সিনেমা আসে, রোমান্টিক সিনেমা আসে, অ্যাকশন সিনেমা আসে, বা ভালো ভালো যে নাম করা সিনেমাগুলো রয়েছে, এখানে জাপানিজ সিনেমাগুলো তোমরা দেখবে, আমাকে কমেন্টে জানাবে। কারণ যেহেতু চ্যানেলের নাম অনলি জাপানিজ, এই নামটা আমি চেঞ্জ করতে যাচ্ছি না, তো এই কারণে আমি জাপানিজ যে সিনেমাগুলো রয়েছে সেগুলো এখানে দেবো। দেখা গেল মাসে 5টা দিই, 6টা দিই, 7টা দিই, তারপরেও চ্যানেলটা রানিং থাকলো। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা ব্যাপার, আমার একটা পেজ রয়েছে SavSport20 নামে, সেখানে এখন থেকে আমি মুভির লিঙ্ক দিব, মানে একটা মুভির সম্পর্কে 1 মিনিটে বা 30 সেকেন্ডের আমি রিভিউ দিব, তারপর সেই মুভিটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। তো সেই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশন পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা ওই পেজটাকে সবাই ফলো দিয়ে এসো, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও দেবো সেখান থেকে তোমরা পেতে পারো, এবং নতুন নতুন সিনেমা তোমরা সেখানে পেয়ে যাবে। বিদায় নিচ্ছি আমি।